২৬-এর লোকসভা নির্বাচন শেষ, ফলাফল বেরিয়ে গিয়েছে, কিন্তু ২৪ থেকেই এবার ২৬-এ নজর রাখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছেন, বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে জয়ী তৃণমূল প্রার্থী এবং জেলা সভাপতিদের। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকছেন, কখন শুরু হবে এবং মূলত যেটা জানার, এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে? দেখো, মূলত আজকে যে বিকেল 4টে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বৈঠক করবেন, সেই বৈঠকে প্রথমত যারা নবনির্বাচিত সাংসদ বা যারা নতুন সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তাদেরকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানাবেন। দ্বিতীয়ত, আজকের বৈঠকে তৃণমূল কংগ্রেস আগামী দিনে লোকসভায় কিভাবে চলবে, তার রণনীতি কি হবে, গোটা বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেবেন 29 জন নবনির্বাচিত সাংসদদের কাছে। তৃতীয়ত, আজকের বৈঠকে মূলত যে 29টি আসন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে সেই আসনগুলির মধ্য থেকে বিধানসভা ভিত্তিক ফলাফল ধরে পর্যালোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যে 29টি আসনে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে সেখানেও দেখা যাচ্ছে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক কিছুটা হলেও কমেছে, আর সেগুলি নিয়েও পর্যালোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অবশ্যই আজকে যেখানে বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে কয়েকজন জেলা সভাপতিও উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই ব্লক ভিত্তিক যে রিপোর্ট তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই চাওয়া হয়েছে, সেই ব্লক ভিত্তিক একাধিক জায়গার রিপোর্টও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে এসে পৌঁছেছে। তা ধরেও জেলা সভাপতিদের কাছ থেকে জানতে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলত রাজনৈতিকভাবে মনে করা হচ্ছে আজকের এই বৈঠক নিঃসন্দেহে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেক্ষেত্রে 2026-এর বিধানসভা নির্বাচনে কিভাবে তৃণমূল কংগ্রেস এগোবে তার একটা ব্লুপ্রিন্টও আজকে তৈরি করে দেওয়া হতে পারে সাংসদদের উপস্থিতিতে জেলা সভাপতিদের কাছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বেশ, ধন্যবাদ সোমরাজ। একটু বনগাঁ লোকসভা দিকে নজর রাখি, কারণ সেখানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সবুজ ঝড় হলেও সেখানে গিয়ে একেবারে থমকে গিয়েছে, অর্থাৎ বাধাপ্রাপ্ত হয়েছে এই সবুজ ঝড়। বনগাঁ লোকসভা কেন্দ্রে হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী, আর তা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বিদ্রুপের ঝড়, একের পর এক পোস্ট রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেরই, আর যা নিয়ে সভাপতি কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব, বনগাঁ লোকসভা কেন্দ্রে হার সেখানে আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই পর্যালোচনা শুরু হয়েছে দলের অন্দরে, কিন্তু দলের অন্দর থেকেই একাধিক বিদ্রুপ পোস্ট সামাজিক মাধ্যমে, আর জানিয়ে কটাক্ষ করছে স্বভাবতই বিজেপি। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে একদম দক্ষিণবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেখানে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, সেখানে বনগাঁ আসনে হার হয়েছে তৃণমূল কংগ্রেসের। এবং এই হারের পরেই নিজেদের মধ্যেই প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ইতিমধ্যে বনগাঁর বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা পোস্ট করতে শুরু করেছেন। দলের সঙ্গে যারা থেকেছেন, দলের সঙ্গে প্রার্থীর সঙ্গে থেকে ছবি তুলেছেন এবং পরবর্তীতে দলকে হারানোর জন্য চেষ্টা করেছেন, তেমনি একাধিক বিদ্রুপের সামাজিক মাধ্যমে সেই পোস্ট করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরাই সেই পোস্ট করছেন এবং তারা চাইছেন যারা এই ধরনের গাদ্দারি করেছেন, দলের সঙ্গে থেকে দলের সঙ্গে ছবি তুলে পোস্ট করে পার্টিকে ভুল পথে পরিচালনা করেছেন এবং পরবর্তীতে হারানোর জন্য চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এরকমই কিন্তু দাবি তুলেছেন তারা সামাজিক মাধ্যমে। আমরা এরকমই একজনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে বনগাঁ পৌর এলাকাতে এই ব্যাপক পরিমাণে হার, অর্থাৎ বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর ৭৩,৬৯৩ ভোটে জিতেছেন, সেখানে বনগাঁ পৌর এলাকাতেই ২০,০০০-এর বেশি ভোটে লস রয়েছে তৃণমূল কংগ্রেসের। জানিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ইতিমধ্যে এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জানিয়েছেন যে তাদের নজরে আছে, সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবারের নির্বাচনে তীব্র দাবদাহের মধ্যে দিয়ে প্রচার করেছে, জেতার আশা ছিল, জিততে পারেনি, সেই কারণেই তাদের যে বহিঃপ্রকাশ সেটা হয়তো বা সামাজিক মাধ্যমে করছেন। তারা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সামাজিক মাধ্যমের পোস্টের উপরে নজর রেখেছেন। তারা চাইছেন সামাজিক মাধ্যমে যাতে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী পোস্ট না করে, এ বিষয়ে পর্যালোচনা হবে। যারা দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা
ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে কিন্তু এই ধরনের ইস্যু যেহেতু বিজেপি সামনে পেয়েছে, বিজেপির পক্ষ থেকে কিন্তু কটাক্ষ করা হচ্ছে। বনগাঁ জেলা বিজেপি সভাপতি জানিয়েছেন যে পৌর ভোট এবং পঞ্চায়েত ভোটে যেরকম সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয়নি তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্বে এরকম কাজ হয়েছিল তাকে মানুষ যোগ্য জবাব দিয়েছে। সভাপতি কি বলছেন? আপাতত তোমাকে ধন্যবাদ। বনগাঁ পুরসভার 9 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌভিক বিশ্বাস, তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে শুনুন আপনারা। কারণ এই 43 ডিগ্রি 44 ডিগ্রি তীব্র দাবদাহের মধ্যে যারা এই নির্বাচনে পরিশ্রম করেছে, তাদের প্রার্থীর সমর্থনে, দলের সমর্থনে, প্রতীকের সমর্থনে তারা এই পরাজয়কে মানতে পারছেন এবং তাদের যে মনের যে জ্বালা, সেই জ্বালা তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ করছে। আর কিছু মানুষ যারা এই নির্বাচনে ঠান্ডা ঘরে বসে থেকে নির্বাচনটাকে কিভাবে আরও পিছিয়ে দেওয়া যায়, দলকে এবং প্রার্থীকে নির্বাচন থেকে পিছিয়ে দেওয়া যায়, যারা চক্রান্ত করেছে, তারা সেই যে পোস্টগুলো তাদের গাত্রদাহ হচ্ছে এবং তার অভিব্যক্তি তারা প্রকাশ করছে। পৌরসভা যেভাবে রিগিং হয়েছে, বুথ দখল করে যেভাবে ভোট জোর করে মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে, তার জন্য পৌর এলাকার মানুষ সুযোগ পেয়েছে, সুযোগটা কাজে লাগিয়ে এদেরকে বুঝিয়ে দিয়েছে যে জোর করে সবকিছু আদায় করা যায় না। বাংলায় ভরাডুবি হয়েছে, আর সেই নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে অমিত শাহ এবং জেপি নাড্ডা। প্রত্যেক রাজ্যের সভাপতিদের নিয়ে কিন্তু এই বৈঠক, অর্থাৎ দিল্লিতে হবে এই বৈঠক, পর্যালোচনা বৈঠক। এই বিষয়ে জানবো, রয়েছে আমাদের সঙ্গে মৈত্রেয়ী। ইতিমধ্যে সে বৈঠক শুরু হয়েছে, রাজ্য সভাপতিরা উপস্থিত হয়েছেন, অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা রয়েছেন। কোন কোন বিষয়ে আলোচনা হবে, কি বলা হবে আজকের এই বৈঠকে, কি জানতে পারছো? দেখো, এই বৈঠক সমস্ত রাজ্যের যারা বিজেপি রাজ্য সভাপতিরা আছেন তাদেরকে নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে তারা উপস্থিত রয়েছেন, জেপি নাড্ডা এবং অমিত শাহ উপস্থিত রয়েছেন। এবং সেই বৈঠকে যদিও বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে বিভিন্ন এই আগামীকালের যে শপথ গ্রহণ অনুষ্ঠান তার আয়োজনের জন্যই কিন্তু এই বৈঠক আয়োজন করা হয়েছে। কিন্তু বিভিন্ন রাজ্য সভাপতিরা যেহেতু উপস্থিত রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের যে ফলাফল হয়েছে, বিশেষত বাংলার রাজ্য সভাপতি, বাংলা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি উপস্থিত রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ফলাফল কেমন হয়েছে সে নিয়েও একটি পর্যালোচনা হতে পারে বলে আমরা জানতে পারছি। বেশ, আর এদিকে ভোটের ফল প্রকাশের পরে বিধানসভা ভিত্তিক পর্যালোচনা তৃণমূল কংগ্রেসের। বাঁকুড়া লোকসভায় তৃণমূল জয় পেলেও কাঁটা হয়ে রইল বাঁকুড়া শহর। 24টি ওয়ার্ডের মধ্যে 21টিতে এগিয়ে গেরুয়া শিবির। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে কিন্তু সেখানে জয়লাভ করলেও পিছিয়ে রয়েছে বেশ কয়েকটি আসনেও। সেই জায়গা থেকে কাটাছেঁড়া শুরু হয়েছে, পর্যালোচনা শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোন কোন আসন এবং কোন কোন জায়গায় সংগঠন দুর্বল বলে মনে করছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস? দেখো, এখনই এই ময়নাতদন্ত শুরু হয়েছে বলা চলে, কেননা যেমনটা তুমি বলছিলে যে বাঁকুড়া লোকসভা জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এবং যেটা দেখা গেছে যে কেন্দ্রীয় নেতৃত্ব সুভাষ সরকারকে হারিয়ে অরূপ চক্রবর্তীর জয় হয়েছে। কিন্তু বাঁকুড়া বিধানসভা এলাকা, মূলত বাঁকুড়া পৌরসভা এলাকাতেও মানুষ তৃণমূল কংগ্রেসের যে সংগঠন সেভাবে পোক্ত নয়, কেননা এই ভোটের রেজাল্টে সেটা পরিষ্কার হয়েছে। কেননা দেখা যাচ্ছে যেখানে বাঁকুড়া পৌরসভা এলাকায়, যেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপি উত্থান হয়েছিল এবং নীলাদ্রি শেখর দ্বারা জয় হয়েছিল পৌরসভা এলাকার বেশ কিছু ওয়ার্ড, যেখানে জয়ী হয়েছিল বিজেপি। তারপরে কিন্তু 2022-এ পৌরসভা ইলেকশন হয়, সেখানে দেখা যায় যে 21টি ওয়ার্ড 24টি ওয়ার্ডের মধ্যে সেখানে দখল করে তৃণমূল কংগ্রেস। এরপরে 2 বছরের মধ্যে কি এমন হলো যে আবার 2024-এর এই লোকসভা ইলেকশনের মধ্যে সেখানে দেখা যাচ্ছে যে 21টি ওয়ার্ডে পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস, যেখানে সিংহভাগ আসন প্রায় দখলে রেখেছে বিজেপি এবং গেরুয়া শিবির। সেখানেই মূলত কাটাছেঁড়া শুরু হয়েছে। এই মুহূর্তে কার দোষ ছিল, যেসব সরকারি প্রকল্প সেগুলো কি মানুষের কাছে পৌঁছতে পারেনি, বা পৌঁছলে সেই প্রকল্প কারা দিচ্ছেন সেটা হয়তো বুঝতে অসুবিধা হয়েছে। এই নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে, কাটছাট শুরু হয়েছে। বলা চলে যে কার দোষ কার গুণ এখনই পড়ে যাবে না, কিন্তু মানুষ যেটা বলছে, যেটা ওয়াকিবহাল মহলের ধারণা, যে এই লোকসভা ইলেকশনে
যেখানে বাঁকুড়ার বিধানসভা এলাকা মূলত শহর ভিত্তিক এলাকা, সেখানে শিক্ষিত মানুষের বাস এবং সেই শিক্ষিত মানুষের কাছে যেভাবে প্রকল্প নিয়ে যাওয়া হয়েছে এবং যদিও ভাবে বলা হয়েছে যে এটা প্রকল্প, সেই প্রকল্পের কথা কিন্তু মানুষ আগেভাগেই জানতে পেরেছে এবং সেই কারণে বিজেপিতে আস্থা রেখেছে, এমনটা দাবি কিন্তু বিজেপির পক্ষ থেকেও করা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি যে এখনই কিভাবে হার হয়েছে, কেনই বা পৌরসভা এলাকায় এইভাবে 21টি ওয়ার্ডে হারতে হলেও তৃণমূলকে, অন্যদিকে এত ভালো রেজাল্ট হওয়ার পরও সেটা নিয়ে এখনই তদন্ত শুরু হয়েছে বলা চলে, যে এরপরে হয়তো তদন্ত করে দেখা হবে, যদি কারো ভুল থাকে, কারো ত্রুটি থাকে, সব মিলিয়ে 24-এর পর 26-এ নজর এবং 26-এ নির্বাচনের আগে কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে যেখানে হেরে গিয়েছে বা যেখানে আসন সংখ্যা কমেছে বিধানসভা ওয়ারি, সেখানে কিন্তু ইতিমধ্যেই পর্যালোচনা বৈঠক শুরু করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ প্রিয়ব্রত। তৃণমূল এবং বিজেপির কি প্রতিক্রিয়া এই বিষয়ে উঠে এসেছে শোনাবো আপনাদের। কি কারণে এই রেজাল্ট আমাদের হলো সেটা কিন্তু আমরা দলগতভাবে আমরা সেটাকে খতিয়ে দেখব, কেন হলো, কি কারণে হলো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। যদি কোথাও আমাদের ঘাটতি থাকে বা আমাদের সাংগঠনিক কোনো ঘাটতি থাকে, সেটা নিশ্চয়ই আমরা দলের মধ্যে আলোচনা করব, করে আমরা আগামী দিনে বাঁকুড়া বিধানসভা এবং বাঁকুড়া টাউন আমাদের যাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি, সেই চেষ্টা আমি কিন্তু করব। সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য এবং দেশের সুরক্ষা, অর্থনৈতিক প্রগতি, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে যেভাবে মানে আর কি দেশ শক্তিশালী হয়েছে, সোশ্যাল মিডিয়া এবং খবরাখবর বেশি রাখেন, তাদের কিন্তু এই মানে ভোটে মোদিজির প্রতি আস্থা দেখানোর সেই চিত্র ফুটে উঠেছে বিভিন্ন জায়গায় জায়গায়। আগামীকাল, আর এই আগামীকালের দিকে তাকিয়ে রয়েছি আমরা সকলেই, কারণ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। গতকাল এনডিএর বৈঠকের পর সরকার গঠনের আবেদন, রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আবেদন। আগামীকাল সন্ধ্যে 7:15 তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রী, তুমি নয়াদিল্লিতে রয়েছো। এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে এবং আগামীকাল এই অনুষ্ঠানের জন্য কাদের কাদের আমন্ত্রণ জানানো হলো, এই প্রস্তুতি কতদূর এগোলো? দেখো, প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে। ইতিমধ্যে 7 থেকে 8,000 ডেলিগেটস তারা থাকার সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তো রয়েছেনই এবং বিভিন্ন ক্ষেত্রের মানুষরা রয়েছেন। রাষ্ট্রপ্রধানের মধ্যে শেখ হাসিনা, তিনি ইতিমধ্যেই তিনি ভারতে এসে পৌঁছে গিয়েছেন এবং কালকে আসবেন হচ্ছেন শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া সহ একাধিক দেশের, মালয়েশিয়া, মলদ্বীপ, সিশিলস সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা তারাও এসে উপস্থিত হবেন। তারা থাকবেন, এছাড়া উপস্থিত থাকবেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা। পদ্ম পুরস্কার প্রাপকদের তাদেরকে নিমন্ত্রণ জানানো হচ্ছে, এছাড়াও আমন্ত্রণ জানানো হচ্ছে সাধারণ মানুষদের যারা যারা সেন্ট্রাল ভিসা প্রজেক্টের সঙ্গে যুক্ত, তাদেরকে আহ্বান জানানো হচ্ছে এবং দিল্লি জুড়ে কিন্তু এই মুহূর্তে নিরাপত্তাও আঁটসাঁট করা হয়েছে। এই জায়গাটা একটু জানবো মৈত্রী, তুমি যেমনটা বলে যে হাই প্রোফাইল অতিথি তালিকা, সেক্ষেত্রে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে, কতটা নিশ্ছিদ্র করা হয়েছে? দেখো, দিল্লি জুড়ে কিন্তু নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে এবং আজকে দুপুরের পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় চেকিং শুরু হয়ে যাবে এবং সেখানে রাষ্ট্রপতি ভবন এবং তার আশেপাশের অংশে নিশ্চিত নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে। দিল্লি জুড়ে নো ফ্লাইং জোন ঘোষণা করে দেওয়া হয়েছে। ফলে সেই দিক থেকে সমস্ত অংশ থেকে আগামীকাল সকাল থেকে এবং আজ সন্ধ্যের পর থেকেই নিশ্চিত নিরাপত্তা বলয় রাষ্ট্রপতি ভবন এবং লিটন দিল্লির একটা বড় অংশকে মুড়ে ফেলা হবে। বেশ মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। স্টেবল গভর্নমেন্ট হওয়ার জন্য বিদেশি ইনভেস্টররা তারা কিন্তু আরো বেশি আকৃষ্ট হবে এবং শুধু তাই নয়, পর্যটকদের ভিড়ও বাড়বে। সব মিলিয়ে কি বললেন নরেন্দ্র মোদী এই বিষয়ে শোনাবো আপনাদের। अब एक स्टेबल गवर्नमेंट मिलने के कारण और परिचित व्यवस्था और नेतृत्व मिलने के कारण दुनिया का भारत के प्रति रुझान, भारत के प्रति उनका आना बहुत तेज गति से होने वाला है और मुझे विश्वास है कि देश के सभी राज्यों को इसका लाभ मिलेगा। विकास के नए ऊंचाइयों को छूने में एक वैश्विक भागीदारी का वातावरण
आने वाले 5 साल में बनने वाला है। ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষের পোস্ট ওল্ড ইজ গোল্ড এরপরে নতুন করে জল্পনা শুরু হলো। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের কাছে পরাস্ত হয়েছেন দিলীপ ঘোষ। একাধিকবার দলের সমালোচনা করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আর এবার ফের দিলীপের সেই বার্তা এবং বার্তা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানো দরকার আছে। যারা পার্টি দাঁড় করিয়েছেন, যারা পার্টিকে জিতিয়েছেন, তাদেরকে সঙ্গে নিতে হয়। সেরকম অনেক কার্যকর্তা বসে আছেন, যে কোনো কারণে কাজ করেননি, তাদেরকে সঙ্গে নেওয়া উচিত পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য, যারা দূর নিয়ে এসছেন পার্টিকে। গত বৃহস্পতিবারে মৌলিশন স্ট্রিটের অফিসে গিয়েও একই বার্তা দেন দিলীপ ঘোষ। পার্টি হেরেছে পশ্চিমবাংলায়, সেই জন্য অনেকের মন বিচলিত হয়েছে যে আমরা যেভাবে এগোচ্ছিলাম আটকে গেল কেন, সিট কমে গেল কেন। চিন্তা তো হওয়া উচিত। পুরোনোরা সবসময় ওল্ড ইজ গোল্ড, পুরোনোদের ছেড়ে দিলে বিজেপি থাকবে না, সেটা অন্য। আবার নজর রাখতে হচ্ছে দিল্লির দিকে, কারণ সেখানে আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ ওয়ার্কিং কমিটির শীর্ষ নেতারা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রী। একদিকে বিজেপির পর্যালোচনা বৈঠক যেমন রয়েছে নয়াদিল্লিতে, পাশাপাশি দিল্লিতে আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। সেই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে, কি কি বিষয় আলোচনা হবে আজকের এই বৈঠকে? দেখো, এখনো পর্যন্ত কংগ্রেসের এই জয়ের পরে কংগ্রেস ওয়ার্কিং কমিটি আলাদা করে বসেনি। ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে, কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটি অর্থাৎ কংগ্রেসের যারা শীর্ষ নেতাদের যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি, তারা আজকে বৈঠকে বসেছেন। ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছে মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। রাজ্যের তরফ থেকে উপস্থিত রয়েছেন অধীর রঞ্জন চৌধুরীও। একাধিক শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। সেখানে মূলত কংগ্রেসের যে ফলাফল হয়েছে সেই ফলাফলের একটি পর্যালোচনা করা হবে এবং তার সঙ্গে সঙ্গে করে এই নাম্বারটি আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। তারা যে জোটের মধ্যে রয়েছেন অর্থাৎ যে ইন্ডিয়া অ্যালায়েন্স, তাকে কিভাবে শক্তিশালী করা যায় এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের যে সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে পার্লামেন্টের ভেতরে এবং বাইরেও কিভাবে একই রকম ভাবে সহযোগিতা দিয়ে রেখে তারা এগিয়ে যেতে পারেন, সেই সমস্ত বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু বেশ কয়েকটি রাজ্যের নির্বাচনও রয়েছে, ফলে সেখানেও কংগ্রেস কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, বিরোধী আসন থেকে কিভাবে তারা শাসকের চালিকা শক্তিতে তারা যেতে পারেন, সেই বিষয়েও কিন্তু একটি রুট ম্যাপ তৈরি করা হচ্ছে কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতে। বেশ, রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতা হিসেবে দেখতে চান অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে এমনই জানালেন তিনি। আমি তো মনে প্রাণে চাইবো যে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হন। মোদীকে এইভাবে মোকাবেলা করে এই যে উত্থান কংগ্রেসের, তার নেতার নাম রাহুল গান্ধী, যিনি একদিকে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, আরেকদিকে মণিপুর থেকে মহারাষ্ট্র, কোথাও পদযাত্রা, কোথাও বাস যাত্রা যেটা করেছিলেন, এটা ঐতিহাসিক। তাই রাহুল গান্ধীর নেতৃত্বেই আজকে কংগ্রেসের এই উত্থান। সারা ভারতবর্ষের বিরোধী মুখ হিসাবে রাহুল গান্ধীর অবশ্যই উঠে আসা উচিত বলে আমি মনে করি, কারণ এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ সেটা মানতে আরম্ভ করেছে। মোদীকে মোকাবেলা করে ভারতবর্ষকে মুক্ত করতে পারে। নিউ টাউনের দিকে নজর রাখবো, কারণ গতকাল রাত্রিবেলায় নিউ টাউনে সোহম চক্রবর্তীর শুটিং এ সেখানে গন্ডগোল, বচসার জেরে মারধর সোহম চক্রবর্তীর। রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, রেস্তোরাঁ মালিকের সঙ্গে তুমুল বচসা হয় তার। মালিকের বিরুদ্ধে কুকথার অভিযোগ বিধায়ক অভিনেতা। নিউজ 18 বাংলার হাতে সেই সিসি ক্যামেরার ফুটেজ, আপনারা দেখছেন সেই সিসি ক্যামেরার ফুটেজ। বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী মারধর করছেন, এই অভিযোগ করেছিলেন রেস্তোরাঁর মালিক। সেই সিসি ক্যামেরার ফুটেজ নিউজ 18 বাংলার হাতে। একেবারে কলার ধরে সোহম চক্রবর্তী সেই রেস্তোরাঁর মালিককে মারছেন, সেই ছবি কিন্তু স্পষ্ট। রেস্তোরাঁর মালিক কি বলছেন, তার কি অভিযোগ, শুনুন আপনারা। সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কেউ কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওদের কিছু স্টাফ 7-8 জন আমাদের রেস্টুরেন্টের
টি শার্ট পরে রয়েছে, সবাই চিনতে পারছে রেস্টুরেন্ট স্টাফ, তাদেরকে ধরে ধরে মারছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? চক্রবর্তী তার বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মন্তব্য করছিলেন, কথা বলছিলেন ওই রেস্তোরাঁর মালিক। কি বললেন সোহম চক্রবর্তী, শুনুন। শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং দুম করে এরকম পুলিশটা পয়েন্ট ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। দাদা আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, দোকানটা ধাক্কা মেরেছি, করেছি। লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিল, তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে। আইসিডিএস কেন্দ্রে অভিভাবকদের বিক্ষোভ, নিম্নমানের খাবারের অভিযোগেই এই বিক্ষোভ, রান্না করা খিচুড়ি ফেলেই বিক্ষোভ অভিভাবক। মুর্শিদাবাদের হরিহর পাড়ার ঘটনা। আইসিডিএস কেন্দ্রে সেখানে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, আর সে কারণেই আজ অভিভাবকদের বিক্ষোভ। ডিমের দাম বেশি বলে ডিম দেয় না, সেদিন মেঘের দিন হয়েছে বলে স্কুল বন্ধ, ডিম দিল না। কিছু দেয় না, কোনোদিনই সারা জীবন ওই করো। হ্যাঁ, পচা খাবার দেয়, পচা কুমড়ে কিনে লেসবে, যেটা বাদ পড়া সেটা লেসবে, কিনে লেসে দিবে। লেখাপড়া তো হয়ই না, 9:30 আছে। আজকে কিন্তু কুমোটাই নাই, এটাই আমার দোষ, তাছাড়া আমার কোনো দোষ নাই, বুঝলে তো। ওরা সব চক্রান্ত করে এইসব আন্দোলনটা করছে, আমার কোনো সমস্যা নাই। বাচ্চাদেরকে পড়ানো হয় না, কে বলে পড়ানো হয় না, ও সম্পূর্ণ মিথ্যা কথা, ও সম্পূর্ণ মিথ্যা কথা, বুঝতে পেলে তো। 8টা থেকে আমার 10টার সময় করাই, বাচ্চারা খাবার লেওয়ার সময় 20 টা বাচ্চারা আছে, তাও খাবারটা দিয়ে দিই, বাচ্চারা যেগুলো আছে সেগুলো পড়ায়। এবার সব বাড়িয়ে বাড়িয়ে চক্রান্ত করে বলছে, সম্পূর্ণ মিথ্যা কথা। নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে খুনের অভিযোগে ধৃত ছেলে। তুফানগঞ্জের ঘটনা, তুফানগঞ্জের ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনার পর এলাকায় পুলিশ পিকেট, এতটাই উত্তপ্ত হয়, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। নেশার টাকা না দেওয়াতেই বাবাকে খুন করলো ছেলে। গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযুক্ত ছেলেকে। মানে আমি তো অনেক পরে ঢুকছি, যাই দেখি ওর বাপরে কাইটা কুড়াল দিয়ে কাইটা ঘরের মেঝে ফেলায় রাখছে, পা বান্ধা। আচ্ছা, আর ও কুড়াল নিয়ে বসেছিল, আমি এতটুকু দেখছি। মানে পা কি দিয়ে বাঁধা ছিল? কাপড় দিয়ে হবে। কূপটা তো অনেক জায়গায় লাগছে, এই জায়গায় একটা লাগছে, তারপরে এইখানে আছে, মাথায় আছে, মানে শরীরের বিভিন্ন জায়গায় কোপাইছে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগে ধৃত স্বামী। নদিয়ার গাংনাপুরের ঘটনা, দম্পতির মধ্যে মাঝে মধ্যেই অশান্তি চলত বলেই দাবি করছে পরিবার। আজ সকালে গন্ডগোলের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করেছে স্বামী, এমনটাই অভিযোগ। শ্বশুর ফোন করে বলছে যে আমরা রানাঘাট হসপিটালে, দাদা এই ব্যাপার কি হয়েছে, বলছে খুন করেছি, মেয়ের খুন করেছে, ছুরি দিয়ে খুন করেছে, ছুরি দিয়ে খুন করেছে আমার মেয়ের। আমার সে মেয়ে কই, আমার মেয়ের এনে দিক, আমার সে জামাই কই, আমার খুন করেছে আমার জামাই। জানলা ভেঙে ঘরে ঢুকে এখন কি হয়েছে প্রথম দেখিনি। চাকুটা কে মারল এখন তাও দেখিনি, কারণ স্বামী স্ত্রী দুজন ঘরে ছিল। এখন দুজনের মধ্যে যে যা হয়েছে দুজনের মধ্যে হয়েছে। আপনার ছেলে কোথায় এখন? গানপুর থানায়। মেয়েকে কে আনলো? আমি আমার বাড়ির লোক আর আমার কাকিমা। মেয়েকে হসপিটালে এনেছে। মহিষাদলের সরকারি ব্যাংকে প্রতারণা, ব্যাংক কর্মীর বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ গ্রাহকদের থেকে টাকা নিয়ে অ্যাকাউন্টে জমা না করার অভিযোগ, ব্যাংকের সিসি ক্যামেরা বন্ধ রেখেই টাকা লোপাটের অভিযোগ, গ্রাহকদের চাপে পড়ে টাকা ফেরত অভিযুক্ত ব্যাংক কর্মী।
কোন মাসে আমি আবার টাকা তুলতে আসি, 5,000 টাকা তুলবো, বলছে যে তোমার অ্যাকাউন্টে অত নেই। আমি তখন বলি কেন, আমার অ্যাকাউন্টে তো থাকবার কথা টাকা। বলে না নেই, 4,000 টাকা আছে আর অ্যাকাউন্ট নেই। আমাকে আবার বললো কি আপনি কবে কবে তুলে নিয়েছেন, আপনার মনে নেই। এখন তো বলছেন উনি প্রথমে মানতে চায়নি, তারপরে বলছে টাকা ফেরত দিয়ে দেবো। মূল সমস্যাটা উনি মার্চ মাসের 14 তারিখে উনি বলছেন আমাকে 30,000 টাকা জমা দিয়েছেন, কিন্তু আমার সিস্টেমে জমা হয়েছে 20,000 টাকা, আমার খাতাতেও 20,000 টাকা ওনার সইও আছে। আবার তারপরে এপ্রিল মাসে টাকা তুলেছেন, মে মাসেও টাকা তুলেছেন, সিস্টেম অনুযায়ী যেই টাকা ছিল ওই টাকাই আছে। সমস্যা ওনারা ওই 10,000 টাকার জন্য বলছেন। উনি যখন এইভাবে সমস্যা করছেন, লোকজন জড়ো করছেন, বাধ্যগতভাবে আমি এটাকে আমার ভুল নয়, কিন্তু ভুল ভেবে আমি টাকাটা ফেরত দিয়ে দিয়েছি।